একটু আগে সাবেক সচিব আবু শহীদ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? সন্ত্রাস বিরোধী আইনে মামলা। এখন উনি কি সন্ত্রাস করেছেন আমার বোধগম্য না। আমি আমার এক রাজনৈতিক বড় ভাইকে ফোন করলাম যে ভাই ঘটনা কি? এই আবু শহীদ খান তিনি তো ভালোই ছিলেন, হাসিনা পলায়নের 1 বছরেরও অধিক সময় পর সরকার বুঝতে পারলো যে তিনি সন্ত্রাস বিরোধী কার্যক্রমে জড়িত, তাকে গ্রেপ্তার করতে হলো। তো উনি যা বললেন, উনি বললেন যে দেখেন এখন এই আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে রাস্তায় নামে, এতে সরকার বিব্রত, সরকার আসলে আহ অনেক ঝামেলার ভিতরে আছে। এর মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল টিছিল করে, এখন সরকার ধারণা করতেছে যে গুটি কয়েক লোক যে টক শোতে একটু সফট আওয়ামী লীগ নামে পরিচিত, তারা টক শোতে বলতেছে যে আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, তাহলে নির্বাচনটা বৈধতা পাবে না। কিন্তু এই লোকগুলি আবার দেখা গেছে যে হাসিনা 14, 18 বা এই 24 সালে যে একতরফা নির্বাচন করলো, তখন কিন্তু এরা আসলে ওই রকম মুখ খোলেনি। তো এখন আবার বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না। ওদিকে আবার আওয়ামী লীগ মিছিল করতেছে, মাঠে নামার চেষ্টা করতেছে। তো এর জন্য এদেরকে আসলে সফট আওয়ামী লীগার বলা হয়। এই জন্যই মূলত এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার বলে আমার সেই বড় ভাই মনে করেন। তো আহ হয়তো ঠিক আছে, সরকার হয়তো তাই মনে করতেছে, কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে কোনো কথা বলা যাবে না। যদি বাংলাদেশের একটা নাগরিক সে মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, সে তো বলতেই পারে। আমি চাই না। আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করি। আমি আগেই চেয়েছি যে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হোক। তারা যদি 8 সালের নির্বাচনটা বৈধ ধরি, মানে তারা 15 বছর ক্ষমতায় ছিল, তো 5 বছর ছিল ওই 2008 সালের নির্বাচনের পরে, ঠিক আছে। তারপরে 10 বছরের জন্য তাদেরকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না। এবং আমি ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই যে তিনি এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু এটাও তো সত্য যে যদি কেউ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তাদের মতামত তারা দিতেই পারে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে মতামত দিতে পারে, কিন্তু জুলাই আন্দোলনে তারা কোথায় ছিল? হ্যাঁ, এটাও প্রশ্ন। দেখুন, আবু আলম শহীদ খান তিনি অবশ্যই আওয়ামী লীগের শহীদভোগী, কোনো সন্দেহ নেই। তিনি সেই 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে এবং মানে সরকারি কর্মচারীদের একটা সংগঠন জনতার মঞ্চ গঠিত হয়, সরকারি চাকরিতে থেকে তারা সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ গঠন করে, এবং সেই জনতার মঞ্চের অন্যতম কুশীল হবে যে মহিউদ্দিন খান আলমগীর, এ আবু শহীদ খানেরা। তো তারপরে 96 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে তিনি শেখ হাসিনার উপপ্রেস সচিব হন, উপপ্রেস সেক্রেটারি হন। তারপরে তো 5 বছর ছিলেন। তো পরে আবার বিএনপি ক্ষমতায় আসলে তিনি উপকৃত থাকেন, মানে বিএনপি তার প্রমোশন আটকে দেয়, হয়তো সম্ভবত ওএসডি ছিলেন। তো বিএনপি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে 111-এর পরে যখন আবার শেখ হাসিনা আসে, তখন তিনি সচিব পদে আবার নিয়োগ পান এবং পর দ্রুত 4টা পদোন্নতি পান। এই 4টা পদোন্নতি পাওয়ার পরে আসে 2014 সালে নির্বাচন। সেই 14 সালে একতরফা নির্বাচন শেখ হাসিনা করেন এবং তিনিও সচিব হিসাবে থেকে সরকারকে সহযোগিতা করেন, এবং 2015 সালে তিনি অবসরে যান। এরপর তিনি 2018 সালে রংপুরের একটি আসন থেকে নৌকার মনোনয়ন চান, কিন্তু তিনি পাননি, তাকে দেওয়া হয়নি। বাট তারপরেও আর কি বিভিন্ন টেলিভিশনে একটা নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে তিনি কথা বলার চেষ্টা করেন। কিন্তু ওই নিরপেক্ষ বিশ্লেষণের মাঝেও একটু একটু মানে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার ফুটে ওঠে। এটা বিভিন্ন সময় দেখেছি যে একটা সফটনেস আওয়ামী লীগের প্রতি, এটা যতই নিরপেক্ষ বিশ্লেষণ হোক না কেন, মানে বিশ্লেষণ করার সময় বোঝা যায় যে লোকটা আসলে একটু সফট আওয়ামী লীগ। কিন্তু তারপরেও কি তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন? এই যে আমি লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুর আলম পান্না, আমি বারে বারে বলেছি যে মঞ্জুর আলম পান্নার কথাবার্তা আমার পছন্দ না, কিন্তু আমার কথাও তো অনেকের পছন্দ না, তাই বলে কি তাকে গ্রেপ্তার করতে হবে? আজকে লতিফ সিদ্দিকী কোনো 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 মানে দরকার ছিল না, তাকে গ্রেপ্তার করা হলো, তাও একই সন্ত্রাস বিরোধী আইনে। পান্না, অধ্যাপক কার্জন, তাদেরকে গ্রেপ্তার করা হলো আজকে প্রায় 2 সপ্তাহ বেশি, যে জামিন দেওয়া হয় নাই। তারপরে আবু আলম শহীদ খান। এখন ভাই, ভিন্ন মত তো থাকবেই। পৃথিবীর প্রত্যেকটা দেশে ভিন্ন মতের লোক থাকে, যাদের কথা আপনার পছন্দ হবে না, তাদেরকে আবার উল্টো কথা দিয়ে মোকাবেলা করতে হবে।
রাজনৈতিক বয়ানকে রাজনৈতিক বয়ান দিয়ে মোকাবেলা করতে হয়। কিন্তু সেটাকে আপনি না পেরে আওয়ামী লীগ এদিকে ওদিকে টুকটাক মিছিলের তো বের করবেই, এরা চেষ্টা করবে বের করতে, তাতে কি হয়? ওই যে সালাউদ্দিন আহমেদ বললো না গতকালকে, যে আওয়ামী লীগ জয় বলে এখানে, বাংলা বলে 1.5 মাইল দূরে গিয়া। এটা এগুলো এগুলো কোনো বিষয় না, কিন্তু তাই বলে একটা লোক বিভিন্ন টকশোতে যায়, তার মতামত ব্যক্ত করে, এর বেশি কিছু না। এখন তিনি কি আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত? তিনি কি আওয়ামী লীগের মিছিল নিজে নামাতে সহায়তা করেন? তার সঙ্গে কি লীগের কোনো যোগাযোগ আছে? এগুলো কি কোনো প্রমাণ আছে? এই সব ছাড়া হঠাৎ করে আপনি তাকে গ্রেপ্তার করলেন সন্ত্রাস বিরোধী আইনে। তো আমি জানি না দর্শক, যে এগুলোতে কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমার মনে হয় যে সরকার আসলে ভাবমূর্তি চিন্তা এখন আর করে না। এখন সরকার আসলে ওই প্রথম প্রথম কিছুদিন অনেক ভালো ভালো কথা বললেও এখন আর আসলে সরকার ওই ভাবমূর্তি আসে না, যা চিন্তা করতেছে না। ওইসব চিন্তা করবে না, কারণ তারা তো আর ইলেকশন করবে না, তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু কথাগুলো কিন্তু থেকে যায়, যে একটা লোককে আপনি টক শোতে কথা বলার কারণে তাকে আপনি গ্রেপ্তার করছেন। এখন যদি মাসুদ কামালকেও গ্রেপ্তার করা হয় তখন কি হবে? যদি আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়, হতেও পারে, কারণ যেভাবে চলতেছে হতেও পারে। আমি 2013 সালের পর থেকেই মোটামুটি আমি আওয়ামী লীগের বিরোধী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, কারণ আমি তখনই বুঝেছি যে আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠিক মতো চলছে না এবং এরা স্বৈরাচারী হয়ে উঠতেছে। কিন্তু যারা কথা বলতে চায়, ঠিক আছে, আপনি হয়তো বলবেন যে ভাই এই গণহত্যা চালিয়েছে বা এই করেছে, এখন তারা কেন বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না? এটা আমিও মনে করি যে আওয়ামী লীগকে অন্তত পরপর 2টো বার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না। কিন্তু যারা চায় যে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, যারা যুক্তি দেয় যে আওয়ামী লীগের 3 থেকে 4 কোটি বা 5 কোটি ভোটার আছে, তারা কোথায় ভোট দিবে, এরকম যুক্তি দেয়, এই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া উচিত। হয়তো আপনি আপনি বলতে পারেন যে তাহলে এতদিন কইছিল যখন বিএনপি ছাড়া ভোট হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি তো শুধু কথার কারণে একজনকে গ্রেপ্তার করতে পারেন না। এটা তো ঠিক না, আমি নিন্দা জানাই। বাংলাদেশের ফটোগ্রাফার শহীদুল আলম নিঃসন্দেহে আমাদের গর্ব, এবং এই লোকটার পুরোটাই কলিজা, এত সাহস, এমনকি তার হার না মানা একটা অদম্য সাহস তার ভিতরে আছে। সারাটা জীবন তিনি সংগ্রাম করে কাটিয়েছেন। আজকে তিনি বুক ভরা সাহস নিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও তিনি রওনা করেছেন গাজার উদ্দেশ্যে। টি শার্ট পরা, সেই টি শার্টে হচ্ছে আবু সাইদের ছবি এবং লাঠি। যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের প্রতীক, যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের শক্তি, যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের অনুপ্রেরণা। সেই শহীদুল আলম তিনি এক ঝাঁক রণতরী, যারা চলেছে গাজার উদ্দেশ্যে, গাজার অনাহারে মৃত্যুবরণ করা মানুষের মুখে একটু ত্রাণ দিতে, কিন্তু পদে পদে সেই খুনি ইসরায়েলি বাহিনী তাদেরকে বাধা দিতেছে যাতে তারা গাজাতে পৌঁছতে না পারে। এই সেই শহীদুল আলম যিনি 2018 সালের দিকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় একটা ইন্টারভিউ দিয়েছিলেন আল জাজিরাতে, এবং সেই ইন্টারভিউর কারণে হাসিনার পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করে, আমার মনে হয় টানা তিনি কয়েক মাস জেল খেটেছেন। এই সেই ছবি, কিভাবে তাকে নেওয়া হয়েছে, এবং জেল খাটার পরেও কিন্তু তার সাজা শেষ হয় নাই। তাকে নিয়মিত কোর্টে হাজিরা দিতে হতো একদম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে আমি বিপ্লবী, বিপ্লব করাই আমার কাজ, উপদেষ্টা হওয়া আমার কাজ না। আমি প্রতিবাদী, বিশ্বের যে কোনো জায়গায় অন্যায় হবে, বিচার হবে, আমি সেখানেই প্রতিবাদ করব। আমি তো উপদেষ্টা হবার মতো লোক না। তিনি গ্রহণ করেননি। দর্শক, আজকে সেই শহীদুল আলম ফটোগ্রাফার আমাদের গর্ব। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন তার জীবনে। তিনি রওনা করেছেন গাজা অভিমুখে। দর্শক, এই প্রায় 50টি জাহাজ এবং নৌকা নিয়ে গঠিত এই নৌবহর
এটা 40টা দেশের 500রও বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। স্পেনের উপকূল থেকে যাত্রা শুরু করে এই বহর বর্তমানে গাজা থেকে প্রায় সামান্য 1 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। এবং এই জাহাজে রয়েছে খাদ্য, ওষুধ, জরুরি সামগ্রী, যা এই যে গাজার অবরুদ্ধ অনাহারে মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য পাঠাচ্ছেন। এবং গত মার্চ থেকে গাজার সকল প্রবেশ পথ বন্ধ থাকায় এবং ইসরায়েলের বাধার কারণে মানবিক সহায়তা আটকে যাওয়ায় এই নৌবহর এখন বিশ্বজনীন সংহতির প্রতীক হয়ে উঠেছে এবং ইসরায়েলের এই অমানবিক আগ্রাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে বিশ্বের অনেক লোকজন আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের এই 17 কোটি মানুষের পক্ষ থেকে আমাদের একমাত্র প্রতিনিধি শহীদুল আলম স্যারকে স্যালুট জানাই। শহীদুল আলম জানেন যে এখানে গেলে মৃত্যু হতে পারে। আমরা যদি হাসিনাকে বলি গণহত্যাকারী, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি হাসিনার চেয়ে 1 কোটি গুণ বেশি গণহত্যাকারী। অনেকেই জানেন না তারা নির্বিচারে আমেরিকানদেরকে খুন করেছে। মানে যেই যায় ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় তাকে ইসরায়েল খুন করে, এমনকি আমেরিকানদেরকে খুন করে, কাউকে মানে না, যাকে মন চায় তাকেই খুন করে। শহীদুল আলম জানেন যে তার মৃত্যু হতে পারে এবং মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইসরায়েল কাউকে ছাড়ে না। অলরেডি যেই কয়েকটা রণতরী রওনা হয়েছে তার ভিতরে সম্মুখের যে রণতরীগুলো সেগুলো অলরেডি ইসরায়েল আক্রমণ করা শুরু করে দিয়েছে। তিনি জানেন তার মৃত্যু অবধারিত, কিন্তু তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন ত্রাণ নিয়ে। আমরা যে যে ধর্মের হই না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম অনুযায়ী শহীদুল আলমের জন্য আমরা প্রার্থনা করব, আমরা দোয়া করব, আমরা মুনাজাত করব। যে শহীদুল আলম তার তার টি শার্টের বুকে আবু সাইদের ছবি লাগিয়েছেন, আমরা চাই না তিনি আবু সাইদের মতো শহীদ হন। আমরা চাই তিনি গাজী হয়ে বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসুন। এবং দর্শক, এই ইসরায়েল কিন্তু এটা তো ভয় পাচ্ছে যে এই যে এতগুলো জাহাজ আসতেছে, ভয় পাচ্ছে। এই যে সমুদ্র নৌবহর নাম, এটার নাম, এটা থেকে তারা ভয় পাচ্ছে এবং তারা কোনো মতেই চাচ্ছে না যে এটা গাজাতে আসুক এবং গাজাতে ত্রাণ বিতরণ করুক। এই ইসরায়েল তারা নির্বিচারে গণহত্যা করে গাজার 1/3 মানুষকে হত্যা করে ফেলেছে এবং বাকিদেরকে অনাহারে শেষ করে দেওয়ার প্ল্যান, কিন্তু এই জাহাজের কারণে তারা পারতেছে না। এবং তারা বারে বারে বলতেছে, অ্যানাউন্সমেন্ট করে মাইক দিয়ে, যে তোমরা এই সমুদ্র ফ্লোটিলা যে 40টা জাহাজ আছে, এই জাহাজগুলো তোমরা পথ পরিবর্তন করো, বারবার ঘোষণা দিচ্ছে। তারা বলতেছে যে তোমরা একটা যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছ, মানে ইসরায়েল বলতেছে, এবং তোমরা বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করতেছ। কাজেই যদি তোমরা আসো তাহলে তোমাদের উপর আক্রমণ হবে, তার চেয়ে তোমরা আমাদেরকে ত্রাণগুলো দিয়ে দাও, আমরা এগুলো শান্তিপূর্ণভাবে গাজার অনাহারী মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু সবাই জানে যে ইসরায়েল এগুলো কখনোই গাজার মানুষকে দিবে না, তারা এগুলো ইসরায়েলে নিয়ে গিয়ে তাদের লোকদেরকে দিবে। এবং সেই সমুদ্র ফ্লোটিলা যে আছে জাহাজগুলো, এর চারপাশে বেশ কয়েকটা ইসরায়েলি যুদ্ধ জাহাজ ঘিরে আছে। সমুদ্র ফ্লোটিলা আছে 45 জাহাজ, 45 শিপ, ইসরায়েলি যুদ্ধ জাহাজগুলো চারদিকে ঘিরে রেখেছে। এখন আয়োজকরা মনে করতেছিল যে এই জাহাজগুলো যদি বিচ্ছিন্নভাবে পাঠায় তাহলে গাজায় অন্তত কিছু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যাবে। কিন্তু ইসরায়েলি বাহিনী বলেছে যে কোনো অবস্থাতেই তোমাদেরকে গাজায় বিরতে দেওয়া হবে না। এখন আমাদের গর্ব শহীদুল আলম স্যার আছেন, এছাড়া বিভিন্ন দেশের প্রায় 500 নাগরিক রয়েছেন, এর মধ্যে আছেন বিভিন্ন দেশের এমপি, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ মেয়েটা মনে হয় এখনো 18 বছরও হয় নাই। এই বয়সের মেয়েরা কত আনন্দ ফুর্তি করে, সে সেগুলো না করে সে এই গাজাবাসীর জন্য, সে একবার কিন্তু এর আগেও গেছিল, তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই দ্বিতীয়বার তিনি আবার যাচ্ছেন। তো অবশ্যই সবার প্রতি স্যালিউট যে মৃত্যু অবধারিত জেনেও তারা রওনা করতেছেন গাজাবাসীর জন্য, গাজাবাসীর মানুষের মুখে একটু আহার দেওয়ার জন্য। অথচ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ ইসরায়েল তাদের মনে
একটু দয়া মায়া নাই। আমরা দেখব যে শহীদুল আলমের অবস্থা কি। আমরা তার ফেসবুকে একটু যদি ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল আলম তার 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 ফেসবুক আইডি। আপনারা যারা যারা ফলো দিয়ে রাখতে পারেন। তো তিনি তার একটা স্ত্রীর ছবি দিয়েছেন, এখানে লিখেছে যে ডেস্ট্রয় জেনোসাইড কার্টেল ইসরায়েল ইউকে ইউএস ইউকে অ্যান্ড ইউ ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এখানে তারা একটা ছবি দিয়েছেন, তারা গান গাইছেন। Bella ciao, 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 nelle genti che passeranno, ti diranno che bel fiore, questo è il fiore del partigiano, oh bella fiore, oh bella ciao, del partigiano. তো যখন তারা কিন্তু সবাই ভয় পাচ্ছেন, যে যে কোনো সময় ইসরায়েল হামলা করতে পারে। এই ভয়কে তারা জয় করে যাতে কেউ ভীত না হয়, আরো নতুন শক্তিতে তারা শক্তিমান হয়, এর জন্য তারা গান গাইছেন, সবাই মিলে তারা গান গাইছেন। আমরা আরেকটু দেখি তার ফেসবুক পেজে, আমরা যদি আরেকটু যাই, এখানে দেখি আর কি আপডেট আছে। তো আমরা মানে তারা গান গাইছেন, বিভিন্ন দেশের বিভিন্ন মানবাধিকার কর্মী, এমপি তারা গান গাইছেন, গাজাবাসীদের জন্য গান গাইছেন। এখানে আমি একটু শহীদুল আলমের আপডেটটা দেখি যে উনি আসলে কি বলছেন। সংবাদ আসলো, আমরা কনসিয়েন্সে আছি, এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্য। অনেক দেশের মানুষ রয়েছে, প্রত্যেকে যার মতন তার নিজের দেশে জানানোর চেষ্টা করছে। এখানে তুরস্কের একজন এমপি, তিনি নিজেই রিপোর্টিং করছেন, আমরাও দেখছে। এখানে বড় স্ক্রিনে আমরা সবাই দেখছি। খানিকক্ষণ আগে ঝড় শুরু হয়েছে, আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি। ঝড় ধরেনি, কিন্তু এটা একটা ভিন্ন ঝড়, যেটা নিয়ে আমাদের সামাল দিতে হবে। আমরা কনসিয়েন্সে আছি, এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। তো এইভাবে তিনি জানাচ্ছেন, সবকিছু মানে আপডেট গুলো আমাদের জানাচ্ছেন। তবে নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে। এবং দর্শক, সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ সমুদ্রে। এবং দেখেন সবাই কনসার্ন, সবাই চিন্তা করতেছে কি হয় না হয়, সবাই ভয়ে আছে। তারপর এই যে দেখেন এখানে সবাই খুব ভয় আছে, কি হয় না হয়, এই জন্য দর্শক, আপনারা দেখতে পেলেন যে মানে সবাই খুব ভয়ে আছে। আপনারা লাস্ট ভিডিও দেখলেন যে এটা হচ্ছে কি, এটা ইসরায়েলি বাহিনী তারা সকল যে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তারা এই যে ইন্টারনেট বা বিভিন্ন জিনিস এগুলো বন্ধ করে যাচ্ছে, মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল বন্ধ করে যাচ্ছে, এগুলো আসে যায়। এবং সাগরেও কিন্তু প্রচুর ঝড় তুফান চলতেছে। মানে এই ঝড় তুফান, ইসরায়েলি বাহিনীর আক্রমণ, এগুলো সব নিয়ে মানে নিজের জীবনটা হাতের মুঠোয় নিয়ে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের ফটোগ্রাফার শহীদুল আলম, তিনি চলতেছেন গাজার দিকে। এই যে শহীদুল আলম এত বড় মানুষ, মানে তাকে দেখলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়।
এই জীবনে কত কিছু করার ছিল, কি করলাম, প্রবাসে আসছি, কামলা দেই, দু একটা ইউটিউব ভিডিও বানাই, এই তো, এছাড়া তো কিছু না। কিন্তু এই শহীদুল আলম, তার মতো মানুষ, তাকে দেখলে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে হয়। এত বড় একজন মানুষ, জীবনে কোনো লোভ নাই। হাসিনার আমলে তো নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, জেল খেটেছেন, তারপরে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আজীবন তিনি মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন। আজকে নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে এমন জায়গায় রওনা করেছেন যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যাকারীর ডেরায় যাচ্ছেন, যেখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা কম। আবারও বলি, সবাই হাত তুলুন, মুনাজাত করুন, যাতে আমাদের শহীদুল আলম স্যার আমাদের মাঝে নিরাপদে ফিরে আসেন, এবং যাতে তিনি এই দখলদার ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করে যেভাবেই হোক ফিলিস্তিনের মানুষের কাছে ত্রাণটা পৌঁছে দিয়ে আসেন। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ পাক শহীদুল আলম স্যারকে সুস্থভাবে, নিরাপদভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনুক, এই দোয়াই মহান আল্লাহ পাকের দরবারে। আমিন।